ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। তো চলো দেখে নিই স্কেলার আর ভেক্টর এই দুটো জিনিসের মধ্যে কি বেসিক ডিফারেন্স রয়েছে। তোমরা যদিও ক্লাস 9 থেকে এই বেসিক ডিফারেন্স পড়ে আসছো, তাও আমরা একদম শুরু করছি একদম বেসিক থেকে। স্কেলার আর ভেক্টর কী জিনিস? তো দেখো, স্কেলারে শুধুমাত্র আমরা জানি কি থাকে, মান থাকে। স্কেলারে শুধুমাত্র মান বা যাকে আমরা বলি ম্যাগনিটিউড সেটা থাকে। আর ভেক্টরে কি থাকবে? ভেক্টরে মান থাকবে এবং দিক থাকবে। ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, এই দুটো জিনিসই কিন্তু ভেক্টরে থাকে। তো এই ম্যাগনিটিউড বা মান বলতে আমরা কি বলতে চাইছি? যেমন ধরে না যে কোনো একটা বস্তুর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেছে। তো ধরা যাক যে কোনো একটা বস্তু সে এ থেকে একটা বি বিন্দুতে গেছে এবং তার ফলে প্রশ্ন করা হলো যে এ কত দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা বললাম যে এ দূরত্ব অতিক্রম করেছে সাপোজ কিছু একটা 10 মিটার। তো এখানে কিন্তু 10 মিটারটা কোন দিকে গেছে সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এ আর বি পয়েন্টের দূরত্ব কত। মানে আমি যদি এ থেকে বিতে এদিকে যাই তাহলে দূরত্ব কত, যদি বি থেকে এতে যাই তাহলে দূরত্ব কত। দুদিক থেকে এই দূরত্ব কত? 10 মিটার। তো সেক্ষেত্রে দূরত্ব মানে কি, এই দুটো বিন্দুর মাঝে কতটা ব্যবধান আছে, কে কোন দিকে গেছে সেটা এখানে ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই প্রশ্নই যদি আমরা ভেক্টরের দিক দিয়ে চিন্তা করতাম, তো সেখানে আমরা বলতাম যে কোনো একটা বস্তু বা ব্যক্তি সে যদি এ থেকে বি বিন্দুর দিকে যায় তাহলে তার সরণ কত হবে। তখন কিন্তু আমরা দূরত্ব বলবো না, কি বলবো? বলবো যে তার সরণ কত হবে। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে সে কত দূরত্ব গেল এবং কোন দিকে গেল। তাহলে আমরা কি বলবো? 10 মিটার দূরত্ব গেল, কোন দিকে গেল? এ থেকে বি এর দিকে গেল। তো যদি সেটা পূর্ব দিক হয় আমরা লিখে দেবো একেবারে 10 মিটার ইস্ট, এই ডাইরেকশনে গেছে। এবং খেয়াল করতে পারছো যে আমরা এখানে দেখো ই এর মাথায় একটা অ্যারো চিহ্ন দিলাম। অ্যারো চিহ্নটা হচ্ছে ভেক্টরের চিহ্ন। এই অ্যারো চিহ্ন দিলে বোঝা যায় যে কোনো একটা রাশি ভেক্টর কি ভেক্টর নয়। অ্যারো থাকলে ভেক্টর, অ্যারো না থাকলে ভেক্টর নয়। তাহলে যদি আমরা শুধুমাত্র দূরত্বকে এস এই রাশিটা দিয়ে প্রকাশ করি, মাথায় ভেক্টর চিহ্ন না দিই, তাহলে কি বোঝাবে? এটা একটা দূরত্ব বোঝাবে, শুধুমাত্র মানটা বোঝাবে। আর এই একই এসকে যদি আমরা এর মাথায় একটা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করি এবং লিখি 10 মিটার ইস্ট, তো সেক্ষেত্রে কী বোঝাবে? এটাকে ভেক্টর বোঝাবে, যে মানের সঙ্গে দিকও রয়েছে। তো তোমরা ম্যাপ পয়েন্টিং করেছো নিশ্চয়ই। ম্যাপে কি দেখেছো? ম্যাপে দেখা যায় যে এই ডান দিকটাকে আমরা বলি ইস্ট, উপরটাকে বলি নর্থ, লেফটকে বলি ওয়েস্ট, আর এই নিচেটাকে বলি সাউথ। এভাবে দেখেছো নিশ্চয়ই। তো এই ম্যাপ অনুযায়ী যদি কোনো একটা বস্তু বা ব্যক্তি সে এ থেকে বি এর দিকে যায় তাহলে কোন দিকে যাওয়া হলো? ডান দিকে যাওয়া হলো। তো ডান দিকে যাওয়া হলো মানে কি? পূর্ব দিকে যাওয়া হলো, টুয়ার্ডস ইস্ট যাওয়া হয়েছে। যদি প্রশ্ন হতো যে ওই ব্যক্তি যদি বি থেকে এতে যায় তখন তার সরণ কত হবে, কি উত্তর হতো তখন? বি থেকে এতে যাওয়া মানে কি? ডান দিক থেকে বাঁ দিকে আসা, মানে পশ্চিম দিকে আসা, টুয়ার্ডস ওয়েস্ট আমরা আসছি। তখন উত্তর বলতাম 10 মিটার ওয়েস্ট। আরেকবার বলছি, সরণের ক্ষেত্রে যদি প্রশ্ন হয় যে কোনো ব্যক্তি বা বস্তু এ থেকে বিতে গেছে তখন সরণ কত, আমরা বলবো 10 মিটার ইস্ট। যদি বলতাম বি থেকে এতে এসছে, উত্তর হতো 10 মিটার ওয়েস্ট। তাহলে কিন্তু এখানে ডাইরেকশনটা খুব গুরুত্বপূর্ণ ভেক্টরের ক্ষেত্রে, যে কোন দিকে যাচ্ছে। উপরে যেতে পারতো, উত্তর দিকে 10 মিটার যেতে পারতো, বা দক্ষিণ দিকে 10 মিটার আসতে পারতো, সেটা কিন্তু সরণে ইম্পর্টেন্ট, দূরত্বর ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। তাহলে বুঝতে পারলে স্কেলার এবং ভেক্টরের মেন ডিফারেন্স হচ্ছে এই ডাইরেকশনটা। বাকি তো মান দুজনেরই আছে, কিন্তু ভেক্টর দিয়ে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের কোন দিকে যেতে হবে, যেটা আমাদের নিজেদের লাইফের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। যে আমরা কি হব, কি হতে চাইছি, আমাদের লাইফের একটা ডাইরেকশন দরকার, যেটা কিন্তু স্কেলারের নেই, যেটা ভেক্টরের রয়েছে। একটা ডাইরেকশন রয়েছে তার, যে হ্যাঁ আমরা কি হতে চাই, কোন দিকে যেতে চাই, আমরা ভালো দিকে এগোতে চাই, সেটা ভেক্টরের রয়েছে। তাই আমাদের কী করতে হবে? আমাদের ভেক্টরের মতো হতে হবে, তাই তো? বেশ, চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করি। তো দেখো, ভেক্টর প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করছি এখানে,
যে কোনো একটা বিন্দু থেকে ভেক্টর শুরু হয় এবং যে কোনো একটা বিন্দুতে গিয়ে ভেক্টর শেষ হয়, এবং মাঝে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যেখান থেকে শুরু হয় স্টার্টিং পয়েন্ট যেটা, তাকে আমরা বলি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট বা একে বলে প্রারম্ভ বিন্দু। আর যেখানে শেষ হচ্ছে ভেক্টরটা তাকে আমরা বলছি কি ফাইনাল পয়েন্ট। ফাইনাল পয়েন্ট বা অন্তিম বিন্দু। এবং ভেক্টরটা যদি এ বিন্দু থেকে বি বিন্দু অবধি যায় তাহলে আমরা তাকে প্রকাশ করবো এরকমভাবে, এ বি লিখবো, মাথায় একটা ভেক্টর সাইন দেবো। আর এই অ্যারোটাকে ডান দিকে লিখছি মানে এমন না যে বস্তু বা ব্যক্তি এ থেকে বি এর দিকেই যাচ্ছে, বি থেকে এও যেতে পারতো, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যারোর দিক ঘুরিয়ে দেবো না। কি লিখবো? বি থেকে এতে গেলে লিখবো বি এ ভেক্টর। অ্যারোকে ডান দিকেই লিখবো, এই জিনিসটাকে বি এ কে বদলে দিলাম। যেমন এ থেকে বিতে গেলে কি লিখছি এ বি, বি থেকে এতে গেলে লিখে দেবো বি এ। অ্যারোটা একই থাকবে, ডান দিকেই থাকবে, এটা যেন প্রবলেম না হয়। মানে তুমি এ বি এরম লিখে এরকম উল্টো থেকে কিন্তু ভেক্টর লিখলে হবে না, এটা কিন্তু ভুল, এরম হবে না, এই দুটো ঠিক। বুঝে গেছে? বেশ, নেক্সট দেখবো যেটা যে কত রকমের ভেক্টর হতে পারে। ভেক্টর কিন্তু অনেক রকমের হয়, আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে প্রচুর রকমের ভেক্টর হয়, সেগুলো একটা একটা করে দেখাবো যে কত রকমের ভেক্টর হয়। একদম ফার্স্ট যে ভেক্টরটা নাম্বার 1 সেটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর যাকে আমরা বাংলায় বলি সমান ভেক্টর। কেমন সমান ভেক্টর? না, মনে করা যাক যে কোনো একটা বিন্দু এ থেকে একটা ভেক্টর শুরু হয়েছে, বি বিন্দু অবধি গেছে, এ বি ভেক্টর, তার মান হয়তো 5 মিটার এবং সে গেছে পূর্ব দিকে, টুয়ার্ডস ইস্ট গেছে। তো এই ভেক্টরটাকে নাম দিলাম আমরা ধরো এ ভেক্টর। আর একটা ভেক্টর ধরো ওই একই, এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে গেছে, এই এ থেকে বি অবধি গেছে, তাকে নাম দিয়েছি বি ভেক্টর। সেও 5 মিটার গেছে, পূর্ব দিকেই গেছে। এমন যদি হয়, একই মান একই দিক যদি হয়, তখন তাকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। আমরা লিখতে পারি এ ইকুয়াল বি। তাহলে কি হলো? দুটো ভেক্টরের মান এবং দিক যদি সমান হয় তখন তাদের আমরা বলবো সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। যদি না হয় তখন তাদের আমরা বলবো নন ইকুয়াল ভেক্টর বা অসমান ভেক্টর। তো কখন এমনটা হবে না? তাহলে মনে করো একটা ভেক্টর আছে এরকম, আমাদের এই ভেক্টরটা যেরকম প্রথমেই ছিল, এই ভেক্টর ছিল প্রথমে যেরকম এ থেকে শুরু হয়ে বিতে গেছিলো, 5 মিটার পূর্ব দিকে গেছিলো, এরকম হয়েছিল ভেক্টরটা, এই ভেক্টরটা। আর একটা বি ভেক্টর, সে এবার কী করেছে, সে হয়তো নর্থে গেছে, 5 মিটার নর্থ গেছে, এ থেকে স্টার্ট করে বি অবধি গেছে, কিন্তু 5 মিটার নর্থ গেছে, অন্য ডাইরেকশনে গেছে। তাহলে ডাইরেকশন কিন্তু এখানে অন্য হয়ে গেছে। তো সেক্ষেত্রে দুজনের মান যদিও সমান, কিন্তু আমরা কিন্তু এখন এ আর বি ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারছি না। এখন কিন্তু এ ভেক্টর নট ইকুয়াল টু বি ভেক্টর, তারা কিন্তু সমান নয়। তার কারণ তাদের মান এক থাকলেও তাদের দিকটা আলাদা হয়ে গেছে, এ গেছে পূব দিকে, এ গেছে উত্তর দিকে। তো যেহেতু দিক আলাদা তাহলে দুটো ভেক্টরও আলাদা। যদি মান আলাদা হতো তাহলে তো অবশ্যই তারা নন ইকুয়াল ভেক্টর হতোই। ধরো এই 5 মিটারে 10 মিটার, তাহলে তো অবশ্যই নন ইকুয়াল হতো। কিন্তু মান সমান, দিক যদি চেঞ্জ হয়ে যায়, দিক যদি বদলে যায়, তাহলেও কিন্তু এরা নন ইকুয়াল ভেক্টরই হবে। আচ্ছা, তাহলে নাম্বার 2 যেটা, সেটা ছিল নন ইকুয়াল ভেক্টর। তাহলে বোঝা গেল দুটো, ইকুয়াল ভেক্টর আর নন ইকুয়াল ভেক্টর। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাম্বার 3, প্যারালাল ভেক্টরস। তো প্যারালাল ভেক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো, যে দুটো ভেক্টর, ধরো একটা এ থেকে বিন্দু থেকে শুরু হয়ে বি বিন্দু অবধি যাচ্ছে, এরকম একটা ভেক্টর রয়েছে। একই রকমভাবে আরেকটা ভেক্টর রয়েছে, সেটা সি থেকে শুরু করে ডি অবধি যাচ্ছে। তো প্রথম ভেক্টরটা মনে করা যাক যে সেটাকে আমরা বলছি যে এটা 5 মিটার, আর এটা কিছু পূর্ব দিকে গেছে। একই রকমভাবে সিডি যেটা, সেটাও হয়তো একই রকম 5 মিটার, সেটাও পূর্ব দিকে গেছে। তো এমন যদি হয় যে দুটো ভেক্টরের ডিরেকশন যদি সেম থাকে, তখন তাদের আমরা বলবো প্যারালাল ভেক্টর। এবার এক্ষেত্রে খেয়াল করা যেতে পারে যে এদের মান আমি এখানে একই দেখিয়েছি, মান কিন্তু আলাদাও হতে পারে। ধরো এই সিডির ক্ষেত্রে মানটা হয়তো হয়ে গেছে 7 মিটার, কিন্তু এক্ষেত্রে ডাইরেকশন যেটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ডাইরেকশন অবশ্যই দুটোর ইকুয়াল হতে হবে। তো প্যারালাল ভেক্টরের মূল জিনিসটা কি, যে আমাদের এখানে ডাইরেকশন ইকুয়াল হতে হবে, ডাইরেকশন শুড বি ইকুয়াল।
আচ্ছা, তো সেক্ষেত্রে ভেক্টরগুলো ছোট হতে পারে, ভেক্টরটা অনেক বড় হতে পারে, সেটা ফ্যাক্টর না। ডাইরেকশন যেন একই থাকে, বোঝা গেছে? একই রকমভাবে আসছি নাম্বার 4, অ্যান্টি প্যারালাল ভেক্টর। তো কি হয়েছে অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে কি? না, দুটো ভেক্টরের যদি ডাইরেকশন একে অপরের অপোজিট হয়, ধরো এটা এবি ভেক্টর, এটা সিডি ভেক্টর, এটা হয়তো 5 মিটার ইস্ট, এটা হয়তো 5 মিটার ওয়েস্ট। তো এক্ষেত্রে ডাইরেকশন দেখো এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার, এবির ডাইরেকশন ঠিক এক্স্যাক্টলি অপোজিট টু সিডি। তো তখন আমরা সেই দুটো ভেক্টরকে বলবো অ্যান্টি প্যারালাল ভেক্টর। এক্ষেত্রেও একই কথা বলছি, হয়তো মান আলাদা হতে পারে, দিকটা যেন ঠিক আগের ভেক্টরের উল্টো দিকে থাকে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0, থিটা 0 ডিগ্রি হবে। এক্ষেত্রে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা অবশ্যই 180 ডিগ্রি হবে। একটা যদি ডান দিকে যায়, অন্যটা ঠিক তার বাঁ দিকে যাবে, সো অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি হলো। নেক্সট যাব কোলিনিয়ার ভেক্টর। তো নাম শুনেই বুঝতে পারছো লিনিয়ার। নাম্বার 5, কোলিনিয়ার ভেক্টর, বাংলায় বলা হয় এক রেখীয় ভেক্টর। তো একটা রেখা ধরো রয়েছে, এ থেকে ডি অবধি লাইন টানলাম, তার মাঝে কিছু পয়েন্ট দিচ্ছি, বি পয়েন্ট, সি পয়েন্ট। তাহলে এখানে এবি একটা ভেক্টর, বিসি একটা ভেক্টর, সিডি একটা ভেক্টর। তো মনে করা যাক যে এবি ভেক্টর যেটা, সেটা হয়তো 2 মিটার ইস্ট, বিসি হয়তো 4 মিটার ইস্ট, আর সিডি হয়তো 7 মিটার ইস্ট, এমন রয়েছে। মান এবং ডিরেকশন দুটোই দেখাচ্ছি, ভেক্টরে কিন্তু সবসময় মান ডিরেকশন দুটোই দেখাতে হবে। তো এক্ষেত্রে কী হয়েছে, এদের মানগুলো আলাদা, দিকটা একই আছে। তো দিক এক আছে, দিক আলাদাও থাকতে পারে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এরা একটা লাইনের উপরে অবস্থান করছে কিনা, তখনই তাদের আমরা বলবো কোলিনিয়ার। একই লাইনে যদি থাকে, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো ডি থেকে ই অবধি যদি কোনো ভেক্টর যায়, তার ডাইরেকশন হয়তো উল্টো দিকে আছে, হয়তো এটা একটা কিছু 2 মিটার ওয়েস্ট, সেটাও হতে পারে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তারা একটা লাইনের উপরে অবস্থান করছে কিনা, যদি হয় তখন বলবো তাদের কোলিনিয়ার ভেক্টর। নেক্সট নাম্বার 6, সেটা হচ্ছে কোপ্লেনার ভেক্টর। কোপ্লেনার ভেক্টর মানে এক তলীয় ভেক্টর। একটা তলের উপরে যদি একাধিক ভেক্টর অবস্থান করে, সেই ভেক্টরগুলোকে আমরা বলবো এক তলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। যেরকম মনে করা যাক যে আমাদের এই বোর্ডটা, সেটা একটা প্লেন, একটা তল। তো সেই তলের উপরে আমি যে কোনো ভেক্টর রাখতে পারি, বিভিন্ন ডাইরেকশনে তারা থাকতে পারে। তো এই প্রত্যেকে এরা কিন্তু একটা তলের উপরে অবস্থান করছে, তাই এদের আমরা বলতে পারি একতলীয় ভেক্টর। এবার মনে করা যাক যে আমাদের এই পেনটাকে যদি তোমরা একটা ভেক্টর ভেবে নাও, তো পেনটাকে ধরো আমি বোর্ডের সঙ্গে এইভাবে রেখে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু পেনটা কোপ্লেনার নয়, কারণ প্লেনের সঙ্গে এর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে এই পেনটাকে আমরা কোপ্লেনার বলতে পারবো না। এরা রয়েছে একটা তলে, তাই এই ভেক্টরগুলো প্রত্যেকে কিন্তু এরা কোপ্লেনার ভেক্টর। নেক্সট চলে যাব নাম্বার 7, নেক্সট যাব নাম্বার 7, কনকারেন্ট ভেক্টর। কাকে বলছি কনকারেন্ট ভেক্টর? না, একের থেকে বেশি ভেক্টর তারা যদি কোনো একটা বিন্দু থেকে ইনিশিয়েট হয় বা কোনো একটা বিন্দুতে এসে যদি মিট করে, তাদেরকে বলবো কোপ্লেনার ভেক্টর। মনে করা যাক কোনো একটা বিন্দু, সেখান থেকে কিছু ভেক্টর ইনিশিয়েট করেছে, চারিদিকে ছড়িয়ে গেছে। হতে পারে সেটা ফোর্স F1, F2, F3, F4, এরা একটা বিন্দু থেকে ইনিশিয়েট করে চারিদিকে ছড়িয়ে গেছে। বা হতে পারে যে এরা কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, এমনও হতে পারে, ধরো F1, F2, F3। তো এই ধরনের ভেক্টরগুলো যেগুলো কোনো একটা বিন্দু থেকে ইনিশিয়েট করছে বা কোথাও থেকে এসে ওই একটা বিন্দুতে মিট করছে, তাদেরকে আমরা নাম দিচ্ছি কনকারেন্ট ভেক্টর। আচ্ছা, নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে আমাদের জিরো ভেক্টর বা নাল ভেক্টর। নাম্বার 7, জিরো ভেক্টর और নাল ভেক্টর। কাকে বলবো জিরো ভেক্টর और নাল ভেক্টর?
সেটা হচ্ছে যে সমস্ত ভেক্টরের মান 0। তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো 0 ভেক্টর নাম রয়েছে, নাম থেকেই বোঝা যাচ্ছে কি না যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড 0 হবে। তো প্রশ্ন হচ্ছে এখানে এটাই যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড যদি 0ই হয় তাকে আমরা ভেক্টর কেন বলতে যাব, সেটা স্কেলারও হতে পারতো। তো বেসিক দেখা যায় যেটা যে কোন কোন কেসে এই জিনিসটা হতে পারে, যেমন ধরো যে কোনো একটা ব্লক রয়েছে, সেই ব্লকের উপরে বিভিন্ন ডাইরেকশন থেকে আমরা ফোর্স দিয়েছি, F1 ফোর্স দিয়েছি, কেউ F2 ফোর্স দিয়েছে, কেউ F3 ফোর্স দিয়েছে, এরকম বিভিন্ন ডাইরেকশন থেকে ফোর্স দেওয়া হয়েছে এই ব্লকটাকে মুভমেন্ট করার জন্য। কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে যে এই তিনটে ফোর্সের যে রেজাল্টেন্ট লব্ধি যেটা, সেটা হয়তো 0 হয়ে গেছে। সেক্ষেত্রে যেহেতু এই প্রত্যেকটা ফোর্স এরা ইন্ডিভিজুয়ালি এক একজন ভেক্টর, এদের যখন লব্ধি করছি তাহলে সেই জিনিসটাও ভেক্টরই হবে। তো তার তাহলে মান থাকবে, দিকও থাকা উচিত, কিন্তু দেখা যাচ্ছে যে এর মান হয়ে গেছে 0। তাহলে দিক কি হবে? তো দিক আমরা যে কোনো ডাইরেকশন বলতে পারি। 0 ভেক্টরের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এর ডাইরেকশন কখনো একটা ডেফিনিট ডাইরেকশন হয় না, যে কোনো ডাইরেকশন হতে পারে। তো এর ডাইরেকশন হতে পারে এনি ডাইরেকশন, বা আমরা বলতে পারি এটার আরবিট্রারি ডাইরেকশন হতে পারে, যে কোনো ডাইরেকশনে এটা হতে পারে। তো গেল 0 ভেক্টর বা নাল ভেক্টর। নেক্সট যেটা যাব সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। তো নাম শুনেই বুঝতে পারছো ইউনিট ভেক্টর মানে যার ম্যাগনিটিউড 1 হবে। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু কত হয়? 1 হয়, এবং এর শুধুমাত্র ডাইরেকশন থাকে। তো কি ডেফিনেশন হচ্ছে কোনো একটা ভেক্টর ধরো রয়েছে, সেই ভেক্টরকে তার মড ভ্যালু দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে যে জিনিসটা পড়ে থাকে তাকে আমরা বলছি ইউনিট ভেক্টর, তাকে এন ক্যাপ দিয়ে সিগনিফাই করা হয়েছে। তো কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে? মনে করে যাক যে এ ভেক্টর যেটা, সেটা হয়তো কোনো একটা কিছু 5 মিটার ইস্ট, এইটাকে সিগনিফাই করে যে একটা সরণ 5 মিটার পূর্ব দিকে। তো তাকে যদি আমরা তার মড ভ্যালু দিয়ে ডিভাইড করে দিই, মড ভ্যালু কত? 5 মিটার পূর্বের মড ভ্যালু কত? 5 মিটারই হবে। তো 5 মিটার কাটলে কী পড়ে থাকবে? শুধুমাত্র ইস্ট পড়ে থাকবে, মানে দিকটা পড়ে থাকবে। তাহলে যে কোনো একটা ভেক্টরের মানটা বাদ দিয়ে তার যে দিকটা হয় সেই দিকটাকেই আমরা বলছি ইউনিট ভেক্টর। সেই ভেক্টরের মান কিন্তু অলওয়েজ 1 হবে। তো কী নিয়ম কি না, ভেক্টরটাকে আমরা তার মড দিয়ে ভাগ করে দেবো, তাহলে যেটা পড়ে থাকবে মানে ডিরেকশন পড়ে থাকবে, এই ডিরেকশনকে আমরা বলবো ইউনিট ভেক্টর। এবং এর চিহ্ন হচ্ছে একটা ক্যাপ বা হ্যাট, এই চিহ্ন দিয়ে আমরা ইউনিট ভেক্টরকে বোঝাই। এন ক্যাপ লেখা হয়েছে, তোমরা কিন্তু এটাকে এ ক্যাপও লিখতে পারো, যে ভেক্টরটা সেটা দিয়েও প্রকাশ করা যায়, মাথায় ক্যাপ দিলেই বোঝানো হবে যে সেটা একটা ইউনিট ভেক্টর। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন মানে ভেক্টর যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেগুলো নিয়ে ক্লাস শুরু করব।